টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর নাম আমরা অনেকেই হয়তো শুনে থাকব। ইতিহাসে খুব প্রসিদ্ধ এই টাইগ্রিস নদী। এই নদীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার একটি বিখ্যাত শহর আর রাকা। খলিফা হারুন আর রশিদের শাসনামলের একটি ঘটনা এই শহরকে আবর্তন করে ঘটেছিল। একসময় সেখান থেকে খলিফা হারুন আর রশিদের রাজ দরবারে একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছিল। চিঠির বিষয়বস্তু ছিল, এই শহরের প্রধান বিচারপতি 1 মাস যাবৎ গুরুতর অসুস্থ, তাই বিচার কার্য প্রায় স্মিত হয়ে পড়েছে। এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সমাধানের ব্যবস্থা নিতে মহামান্য খলিফাকে অনুরোধ করা হলো। খলিফার হাতে চিঠিটা পৌঁছা মাত্র বিষয়টি নিয়ে ভাবতে শুরু করলেন। চিন্তা করলেন বিষয়টি তো খুবই জরুরি। খলিফা সিদ্ধান্ত নিলেন নতুন বিচারপতি নিয়োগের জন্য। সবকিছু ঠিকঠাক করে নতুন বিচারপতি নিয়োগের ব্যবস্থা নিলেন খলিফা। তারপর একটি ফেরত চিঠি পাঠালেন আর রাকা শহরে। চিঠিতে লেখা ছিল, আগামী 1 সপ্তাহের মধ্যে এই শহরে একজন নতুন বিচারক আসছেন। আশা করা যায় বিচার ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে। প্রজাদের বিচারের জন্য আর কষ্ট পেতে হবে না। যেই কথা সেই কাজ। ঠিক 1 সপ্তাহের মধ্যেই আর রাকা শহরে নতুন বিচারক এসে কাজে যোগ দিলেন। বিচার কাজ যথারীতি শুরু হয়ে গেল। শুরুতেই শৃঙ্খলা বাহিনীর লোকেরা একজন অশীতিপর বৃদ্ধাকে আদালতে নিয়ে এলো। জানা যায় আর রাকা শহরের একটি খাবারের হোটেল থেকে বৃদ্ধ মহিলা কিছু রুটি আর 1 বোতল মধু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। শুধু এই বৃদ্ধ মহিলা নয়, রাজ্যের সব নাগরিক খুব ভালো করেই জানতেন খলিফা হারুন আর রশিদের রাজ্যে চুরি করা কত বড় অপরাধ। যত সৎ লোকই হোক না কেন, চুরির দায়ে আইনগতভাবে অপরাধীর হাত কাটা যাবে অথবা জেল জরিমানা হবে। এটাই ছিল রাষ্ট্রীয় আইন ব্যবস্থা। এটা জেনেও মহিলা চুরি করেছে। বিচারক মহিলার জবানবন্দি গ্রহণ করলেন। বললেন, আপনি কি চুরি করেছেন? মহিলা উত্তর দিলেন, জি আমি চুরি করেছি। অতঃপর বিচারপতি জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ এবং অন্যায়? বৃদ্ধ মহিলা উত্তর দিলেন, জি আমি জানি, চুরি করা অনেক বড় অপরাধ, ক্ষমার অযোগ্য পাপ। বিচারপতি আবার জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন এই অপরাধের জন্য আপনার কি পরিমাণ শাস্তি হতে পারে? বৃদ্ধা উত্তর দিলেন, জি আমি জানি চুরির দায়ে আমার কি হতে পারে। আর্থিক দণ্ড হতে পারে, জেল হতে পারে, এমনকি আমার হাতও কাটা যেতে পারে। বিচারপতি আবার জিজ্ঞেস করলেন, তাহলে এসব জেনে শুনেও আপনি কেন চুরি করেছেন? মহিলা অবলীলাক্রমে উত্তর দিলেন, মহামান্য, আমি গত 7 দিন ধরে কিছুই খাইনি, পুরোপুরি অভুক্ত। শুধু আমি নই, আমার সাথে আমার 2 এতিম নাতিও না খেয়ে আছে। তাদের পেটে কোনো দানা পানি নেই। তাই পেটের ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে বাধ্য হয়ে আমি চুরি করেছি। আসলে আমি কোনো চোর নই, আর আমার কোনো উপায় ছিল না বিধায় চুরির মতো জঘন্য কাজ করেছি। বিচারক বিস্ময়াভিভূত হয়ে বললেন, আগামীকাল নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান, শরিয়া প্রধান, পুলিশ বাহিনীর প্রধান সহ সব সমাজহিতৈষী গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আদালতে উপস্থিত থাকতে বলা হলো। সবার সামনে যথাসময়ে বিচারের রায় দেওয়া হবে। বিচারকের নির্দেশ পেয়ে পরদিন সকালে সবাই আদালতে উপস্থিত হলো। রায় শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে রয়েছেন। বিচারক রীতি অনুযায়ী পিনপতন নিরাপত্তার মধ্যে রায় ঘোষণা করলেন। ঘোষণা হলো, চুরির অপরাধ প্রমাণ হওয়ায় মোট 50টি চাবুক, 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা আর অনাদায়ে 1 বছরের কারাদণ্ড ধার্য করা হলো। চুরি করা বৃদ্ধা কোনো প্রতারণা ও মিথ্যার আশ্রয় না নিয়ে অকপটে সত্য স্বীকার করেছিলেন। সত্যের শিখায় উদ্ভাসিত হওয়ায় তার জন্য হাত কাটার মতো কঠিন শাস্তির রায় মওকুফ হলো, কিন্তু 50টি চাবুক মারার নির্দেশ দেওয়া হলো। বিচারপতি রায় দেওয়ার পর সেন্ট্রিকে ডেকে পাঠালেন। তাকে চাবুক আনতে নির্দেশ দিলেন। বিচারপতির আসন থেকে তিনি নিচে নেমে এলেন। অতঃপর বৃদ্ধ মহিলার পাশে এসে দাঁড়ালেন। সেন্ট্রিকে বললেন, যে শহরে একজন ক্ষুধাতুর বৃদ্ধ মহিলা 7 দিন অনশনে থেকে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে খাবারের দোকান থেকে খাবার চুরি করতে বাধ্য হয়, সেখানে সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা বা সে দেশের শাসনকর্তা। বিচারক বললেন, খলিফার প্রতিনিধি হয়ে যেহেতু আমি বিচার করতে এসেছি, তাই এর সম্পূর্ণ দায়ভার আমার উপর বর্তাই। আমি ক্ষমাপ্রার্থী, আমার ব্যর্থতাই এর জন্য প্রধানত দায়ী। তাই বিচারের রায়ে দেওয়া 50টি চাবুকের 20টি আগে আমার হাতে মারা হোক। আর এটাই আদালতের নির্দেশ। আদেশ যেন সঠিকভাবে পালন করা হয়। বিচারক হিসেবে চাবুক মারতে আমার উপর যেন বিন্দুমাত্র করুণা প্রদর্শন বা দয়া না দেখানো হয়। বিচারক নির্দ্বিধায় নিজের হাত দুটি সামনে প্রসারিত করে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের কঠিন আঘাতে বিচারকের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। অনন্য পায় হয়ে বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন।
বিচারকের এই অবস্থা দেখে কষ্ট সহ্য করতে না পেরে একজন সেই রুমাল দিয়ে বিচারকের হাতে ব্যান্ডেজ করার জন্য উদ্যত হলেন, কিন্তু বিচারক তাকে বারণ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান সহ অন্যান্য সমাজহিতৈষী একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না, তারাও এই চুরির জন্য সমানভাবে অপরাধী। তাই বাকি 30টি চাবুকের আঘাত সমানভাবে তাদের মারা হোক। এভাবেই একে একে সবাইকে সমানভাবে 30টি চাবুক মারা হলো। তারপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের ওপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর উপস্থিত সবাইকে ডেকে বললেন, যে সমাজ একজন বয়স্ক অশীতিপর বৃদ্ধ মহিলাকে ক্ষুধার তাড়নায় চোর বানিয়ে দেয়, যে ঘরে পিতৃমাতৃহীন এতিম শিশু দিনের পর দিন উপবাস থাকে, সে সমাজে বসবাসকারী সব নাগরিক অপরাধী। সুতরাং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে 10 দিনার করে রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। জরিমানার অর্থের পরিমাণ হলো 500 দিনার। এই 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে দেওয়া হলো। বাকি 400 রৌপ্য মুদ্রা থেকে 20টি মুদ্রা চুরি হয়ে যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো, আর বাকি 380টি মুদ্রা বৃদ্ধ মহিলাকে দেওয়া হলো। বৃদ্ধ মহিলাকে বিচারক বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য দেওয়া হলো। এতিম শিশুদের নিয়ে আপনি সংসার চালাবেন, আর আগামী মাসে আপনি বাগদাদে খলিফা হারুন আর রশিদের রাজদরবারে আসবেন। বিচারকের কথা মতো ঠিক 1 মাস পর বৃদ্ধ মহিলা খলিফার রাজদরবারে গিয়ে হাজির হলেন। দেখলেন খলিফার আসনে বসা লোকটিকে যেন খুব পরিচিত মনে হচ্ছে। তারপর ভীত সন্ত্রস্ত হয়ে খলিফার আসনের দিকে এগিয়ে গেলেন। খুব কাছে গিয়ে মহিলা বুঝতে পারলেন লোকটি অন্য কেউ নন, তিনি তো সেদিনের সেই বিচারক যিনি তার চুরির অভিযোগে বিচারের রায় দিয়েছিলেন। খলিফা খিলাফতের আসন থেকে নেমে এসে বললেন, আপনাকে আর আপনার এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে আমি খলিফা নিজেই ক্ষমা চেয়েছিলাম। আমি নিজেই খলিফা হিসেবে সেদিন বিচারকের ভূমিকা পালন করেছি। আজ রাজদরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা একজন অধম খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, এটাই আমার প্রত্যাশা। আমি একজন মুসলিম শাসক, আর আপনি আমার রাজ্যের একজন নাগরিক। আপনি আমাকে ক্ষমা মার্জনা করুন, মা।